আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের ইতিহাসের ১ম অধ্যায়ের টাইপ ২ নিয়ে। ঠিক আছে? তো আমরা আগের ভিডিওতে টাইপ ১ শেষ করেছি। এখন আমরা টাইপ ২ নিয়ে আলোচনা করব। তো টাইপ ২ এর নাম হচ্ছে ইতিহাসের উপাদান। ঠিক আছে? টাইপ ২ এর নাম কি? টাইপ ২ এর নাম হচ্ছে ইতিহাসের উপাদান। দেখো, আমরা শুরু করতেছি ১৭ নম্বর এমসিকিউ দিয়ে। দেখো, বলছে ১৭ নম্বরে একটু খেয়াল করো। বলছে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি? দেখো বলছে যে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি? আমরা জানি, দেখো একটা ভালো করে একটা জিনিস খেয়াল করো। প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ কি জানো? যে সকল নিদর্শন দেখে আমরা পুরনো দিনের কথা বা পুরনো কিছু অনুমান করতে পারি সেটাকে প্রত্নতাত্ত্বিক বলা হয়। তাহলে দেখো, যেমন আমরা যদি জাদুঘরে যাই তাহলে কিন্তু আমরা পুরনো নিদর্শন দেখে কিন্তু আমাদের প্রাচীনকালের সকল কিছুই জানতে পারি। ঠিক আছে? তাহলে কি প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ হচ্ছে পুরনো কোনো কিছু। তাহলে দেখো, ইমারত, সাহিত্য, নথিপত্র না জীবনী? দেখো, এটা হচ্ছে ইমারত। কারণ ইমারত এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রাচীন কালের সম্বন্ধে অনেক কিছু ধারণা প্রদান করে, যেটা প্রত্নতাত্ত্বিক অংশের মধ্যেই পড়ে বা প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেই পড়ে। তাহলে কি ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি? ইমারত। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, 25-এ ছিল ময়মনসিংহ বোর্ডে। ঠিক আছে? এরপরে 18 নম্বরটা একটু দেখো। 18 নম্বরটা খেয়াল করো। বলছে ইতিহাস কিভাবে অতীতকে পুনর্গঠন করে। দেখো, একটু ভালো করে খেয়াল করো। বলছে ইতিহাস কিভাবে অতীতকে পুনর্গঠন করে। দেখো, নিছক অতীত কাহিনী নিয়ে না। নিছক শব্দের অর্থ কি জানো? নিছক শব্দের অর্থ কিছুটা মিথ্যা টাইপের। হ্যাঁ, তাহলে বলছে নিছক অতীত কাহিনী নিয়ে না। তাহলে আমরা জানি ইতিহাস হচ্ছে কি সত্যনিষ্ঠ তথ্যের উপর ভিত্তি করে সকল কাহিনী উদ্ঘাটন করে থাকে বা সকল ঘটনা উদ্ঘাটন করে থাকে। তাহলে নিছক অতীত কাহিনী নিয়ে কখনো ইতিহাস কি করে না? পুনর্গঠন করে না। তাহলে ইতিহাস পুনর্গঠন করে কি নিয়ে? সত্যনিষ্ঠ তথ্যের আলোকে ভিত্তি করে। তাহলে দেখো, খ নম্বর কি বলছে? সত্যনিষ্ঠ তথ্য দিয়ে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? রাইট অ্যান্সার কি? খ। অর্থাৎ ইতিহাস সত্যনিষ্ঠ তথ্যের মাধ্যমে অতীতকে তো পুনরায় কি পুনরাবৃত্তি করে বা পুনর্গঠন করে থাকে। ঠিক আছে? এরপরে 19 নম্বর খেয়াল করো। 19 নম্বর বলছে আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? দেখো, একটা সুন্দর কোশ্চেন। দেখো, বলছে আইন ই আকবরী গ্রন্থের রচয়িতাকে। দেখো, এটা কতবার বোর্ডে আসছে। দেখো, বলছে মিনহাজ উদ সিরাজ না, কলহন না, আবুল ফজল। হ্যাঁ, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। ঠিক আছে? কি? আবুল ফজল। আইনি আকবরী, এটা দেখো, এটা মনে রাখার একটা ট্রিক্স আছে। দেখো, এটা প্রথমে আইনের প্রথম অংশটা হচ্ছে সরেয়, তারপরে আকবরী গ্রন্থের, তাহলে আকবরীরও সরেয়, এবং আবুল ফজলের যে আবুলটা আছে সেই আবুলের প্রথম অক্ষরটা হচ্ছে সরে আ। তাহলে দেখো, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কি? আবুল ফজল। তুমি কিন্তু এটা কখনোই ভুলবা না, কারণ দেখো এখানে কোনোটাই কিন্তু সরেয় নেই। যেটা আমাদের রাইট অ্যান্সার আবুল ফজল, সেখানেই সরেয় আছে। ঠিক আছে? তার মানে প্রশ্নের সাথে আনসারটা কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে। তাহলে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে কি? আবুল ফজল। ঠিক আছে? এরপরে 20 নম্বরটা খেয়াল করো। 20 নম্বর বলছে নিচের উদ্দীপকটি পড়ে 20 নং প্রশ্নের উত্তর দাও। দেখো, আমরা উদ্দীপকটা পড়ি। এখানে একটা বলছে সামাজিক ইতিহাস 1 নম্বর, 2 নম্বর বলছে রাজনৈতিক ইতিহাস, 3 নম্বর বলছে হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। এটা আমাদের প্রশ্ন পড়া লাগবে না, আমরা জানি এগুলো হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাসের অংশ। ঠিক আছে? এগুলো কি? বিষয়বস্তুগত ইতিহাসের এক একটা অংশ। ঠিক আছে? দেখি তারপরে আমরা প্রশ্ন পড়ি, দেখি প্রশ্ন কি বলতেছে। বলছে যে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানটিতে নিচের কোনটি বসবে? ঠিক আছে? দেখো, আমরা আগেই পড়ছি কিন্তু কি এগুলো হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাসের অংশ। তাহলে দেখো, এটা চলে যাচ্ছে বিষয়বস্তুগত, কোথাও আছে নাকি দেখি দেখি। হ্যাঁ, এই যে খ নম্বর। তাহলে এগুলো হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাসেরই অংশ। কি? সামাজিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস এবং সাম্প্রতিক ইতিহাস। ঠিক আছে? এরপরে 21 নম্বরটা খেয়াল করো। ওকে, আমরা 21 নম্বরটা দেখি। দেখো, 21 নম্বরটা একটু খেয়াল করো। 21 নম্বর বলতেছে ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এটি কার উক্তি? দেখো, বলছে ইতিহাস হলো বর্তমান ও অতীতের একটি অন্তহীন সংলাপ। অবশ্যই ইতিহাস কখনো একটি থেমে থাকার বিষয় না। ইতিহাস হচ্ছে পূর্ব বা প্রাচীন কালে শুরু হয়ে বর্তমান পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। ঠিক আছে? ইতিহাসের কোনো স্টপ নেই বা ইতিহাস কখনো থেমে থাকে না। তো এই জন্য বলছে ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে একটি অন্তহীন সংলাপ। ঠিক আছে? এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে, আমরা জানি, ই.এইচ. কারের। উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ই.এইচ. কার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ। 21 রাইট অ্যান্সার হচ্ছে খ। এবার 22 নম্বর বলছে অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? দেখো, বলছে অর্থশাস্ত্র গ্রন্থটি হচ্ছে কৌটিল্যের লেখা। ঠিক আছে? অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? অর্থশাস্ত্র গ্রন্থটি হচ্ছে কৌটিল্যের লেখা। ওকে, দেখো এরপর মেঘদূত গ্রন্থের রচয়িতা কে? দেখো, বলছে 23 নম্বর মেঘদূত গ্রন্থের রচয়িতা কে বলতো? মেঘদূত গ্রন্থের রচয়িতা হচ্ছে কালিদাস। ঠিক আছে? মেঘদূত গ্রন্থের রচয়িতার নাম কি? কালিদাস। ঠিক আছে? মেঘদূত
গ্রন্থের রচয়িতাকে কালিদাস। এরপরে 24 নম্বরটা খেয়াল করো, বলছে রামচরিত রচনা করেন কে? দেখো বলছে রামচরিত রচনা করেন কে? রামপাল, বল্লাল সেন, লক্ষণ সেন না সন্ধ্যাকর নন্দী? বলছে রামচরিত রচনা করেন হচ্ছে সন্ধ্যাকর নন্দী। 24 রামচরিত রচনা করেন কে? সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে। এরপরে 25 নম্বর দেখো, ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক ছিলেন? ফাহিয়েন ছিলেন হচ্ছে চীনের পরিব্রাজক। ঠিক আছে, ফাহিয়েন কোথাকার পরিব্রাজক ছিলেন? ফাহিয়েন ছিলেন হচ্ছে চীনের পরিব্রাজক। এরপরে দেখো 26 নম্বর, বলছে কোন সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য অক্ষর আবিষ্কার করা? দেখো কোন সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, আমরা জানি অক্ষর আবিষ্কার করা হচ্ছে মিশরীয়রা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্ষর আবিষ্কার করা মিশরীয় সভ্যতার একটি বড় অবদান ইতিহাসে। ঠিক আছে। এরপর বলছে তবগাত-ই নাসিরী গ্রন্থের লেখক কে? বলছে তবগাত-ই নাসিরী গ্রন্থের লেখক হচ্ছে মিনহাজ উজ সিরাজ। ঠিক আছে, মিনহাজ উজ সিরাজ। তবগাত-ই নাসিরী গ্রন্থের লেখক হচ্ছে মিনহাজ উজ সিরাজ। এরপর দেখো রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কে ছিলেন? দেখো বলছে রাজতরঙ্গী গ্রন্থটির লেখক কে ছিলেন? কলহন। ঠিক আছে, এগুলো তোমরা দ্বিতীয় বইয়ের লাস্টে পেয়ে যাবা। রাজতরঙ্গী মানে তোমাদের হচ্ছে ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পেজে এগুলো সব পেয়ে যাবা। ঠিক আছে, রাজতরঙ্গী গ্রন্থটির লেখক কে ছিলেন? কলহন। দ্বিতীয় অথবা তৃতীয় পেজ যে কোনো একটা পেজে আছে, দেখবা। বলছে ইতিহাসের উপাদান কয়টি? আমরা জানি ইতিহাসের উপাদান হচ্ছে দুইটি, একটা লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। ঠিক আছে, ইতিহাসের উপাদান কয়টি? ইতিহাসের উপাদান হচ্ছে দুইটি। এরপর দেখো 30 নম্বর, বলছে কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? দেখো বলছে ইতিহাসের অলিখিত উপাদান কোনটি? সরকারি নথি, গল্প কাহিনী, চিঠিপত্র না শিলালিপি? দেখো বলছে ইতিহাসের অলিখিত উপাদান কোনটি, মানে লিখিত না। দেখো সরকারি নথি, গল্প কাহিনী তো লেখা হয়। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে শিলালিপি। শিলালিপিটি কখনো ইতিহাসের লিখিত উপাদান নয়। কেন বলতো? শিলালিপি হচ্ছে প্রাচীনকালের একটি নিদর্শনের মধ্যেই পড়ে। পাথরে খোদাই করে লেখাকে শিলালিপি বলে। ঠিক আছে, শিলালিপিটা কি পাথরে অনেক সময় খোদাই করে লেখা হয় না, সেটাকে হচ্ছে বলা হয় শিলালিপি। তাহলে কি, তাহলে দেখো এটা কি শিলালিপি হচ্ছে পাথরে খোদাই করা, তাহলে হচ্ছে শিলালিপি কি ইতিহাসের লিখিত উপাদান না, তাহলে এটা হচ্ছে অলিখিত উপাদান। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে গ। সরকারি নথিপত্র, দেখো সরকারি নথিপত্র তো অবশ্যই লেখা থাকে। গল্প কাহিনী মানে স্ক্রিপ্ট রাইটার যেটাকে বলা হয়, সেটাকে গল্প কাহিনীর মধ্যেই পড়ে। তাহলে এটা হচ্ছে লিখিত। চিঠিপত্র তো আমরা জানি সবাই লিখিত একটা অংশ। ঠিক আছে, তাহলে হচ্ছে 30-এর রাইট আনসার হচ্ছে গ। এরপর 31 দেখো, 31 বলছে নিচের কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? দেখো বলছি নিচের কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? তাম্রলিপি, অর্থশাস্ত্র, সাহিত্য না দলিলপত্র? এটার আনসার হচ্ছে ক। ঠিক আছে, এটা আনসার কি? ক, তাম্রলিপি। ঠিক আছে, তাম্রলিপি কখনো ইতিহাসের কি লিখিত উপাদান না, কারণ তাম্রলিপিতে কখনো লেখা থাকে না। তারপরে এগুলো সবে হচ্ছে লিখিত উপাদান। ঠিক আছে, তিনটা আছে। তাহলে এটা হচ্ছে রাইট আনসার কি? 33-এর রাইট আনসার হচ্ছে ক। ঠিক আছে, তাম্রলিপি। আর এগুলো অর্থশাস্ত্র আমরা জানি লিখিত, তারপরে সাহিত্য লিখিত, দলিলপত্র লিখিত। তাহলে 31-এর আনসার ক। এবার আমরা দেখি আর টাইপ 2 এর কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ আছে, এখনো দুইটা। দেখো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে তোমরা পড়লে মাস্ট বি কমন পাবাই পরীক্ষাতে। এরপরে 32 নাম্বারটা খেয়াল করো, বলছে ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত হলো, মানে লিখিত উপাদান কোনগুলো? যেগুলো লেখা হয়। বলছে সরকারি নথিপত্র, চিঠিপত্র, রূপকথা। দেখো বলছে যে সরকারি নথিপত্র, চিঠিপত্র, রূপকথা কখনো ইতিহাসের লিখিত উপাদান হতে পারে না। ঠিক আছে, রূপকথা কখনো ইতিহাসের লিখিত উপাদান হতে পারে না, তাহলে এটা ভুল। তাহলে সরকারি নথিপত্র এবং চিঠিপত্র এটা হচ্ছে রাইট আনসার। তাহলে 32-এর রাইট আনসার কি? 1 ও 2। তাহলে 1 ও 2 কোথায় আছে? কয়ে আছে। ঠিক আছে, তাহলে 32-এর রাইট আনসার হচ্ছে ক। দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা পড়ে আমরা 33 নং প্রশ্নের সমাধান করব। দেখো ওকে, 33 নাম্বারটা একটু ফলো করো। বলছে যে উদ্দীপকটি পড়ে 33 নং প্রশ্নের উত্তর দাও। বলছে শেলী রহমান তার নাত জামাইকে তার বংশের ঐতিহ্য হিসেবে স্বর্ণমুদ্রা উপহার দিয়ে তা যত্ন করে রাখতে বলে। দেখো কি বলছে, যে শেলী রহমান তার নাত জামাইকে তার বংশের ঐতিহ্য হিসেবে স্বর্ণমুদ্রা উপহার দিয়ে তা যত্ন করে রাখতে বলেন। বলছে শেলী রহমানের দেওয়া উপহারটি ইতিহাসের কোন ধরনের উপাদান? আমরা জানি স্বর্ণমুদ্রা কি বলতো? স্বর্ণমুদ্রা হচ্ছে অলিখিত উপাদান। কি? স্বর্ণমুদ্রা হচ্ছে অলিখিত উপাদান। ঠিক আছে, এটা মাথায় রেখো। স্বর্ণমুদ্রা হচ্ছে অলিখিত উপাদান, কারণ স্বর্ণমুদ্রার উপরে কখনো কি কলম কিছু দিয়ে লেখা হয় না, এজন্য এটাকে বলা হচ্ছে অলিখিত উপাদান।
এখন বলছে শেলী রহমানের দেওয়া উপহারটি ইতিহাসের কোন ধরনের উপাদান? এটা লিখিত উপাদান, অলিখিত উপাদান, প্রাকৃতিক উপাদান, চিত্রিত, এই দুটো তো কোনোদিনই হবেই না। আমরা জানি ইতিহাসের উপাদান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। এটা যেহেতু স্বর্ণমুদ্রা সেহেতু আমাদের আনসার হবে খ, অলিখিত উপাদান। ঠিক আছে, তো আমরা টাইপ 2 ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তো টাইপ 3 নিয়ে আমরা তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।